পুরো শরীর বইরা গেছে গা। এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। সর্দি এগুলোর সিমটম ছিল। ওর পেটের এদিক দিয়ে বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। হামের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান। প্রাদুর্ভাবের জন্য আওয়ামী অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন। 1300-এর বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি। অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। জ্বালানি সংকটে ব্যস্ত সড়কে কমেছে যানবাহন। রেকর্ড আমদানির পরও পাম্পে পাম্পে গ্রাহকের সীমাহীন অপেক্ষায় দুর্ভোগ। তেল না পেয়ে বিভিন্ন স্থানে হাতাহাতি। জলমগ্ন হাওড়ে কৃষকের কান্না। সুনামগঞ্জ হবিগঞ্জে পানির নিচে 7,500 হেক্টর জমির আধা পাকা ধান। আকস্মিক দুর্যোগে দিশেহারা চাষিরা। মহাসড়কের পাশে অবৈধ দোকানপাটের সারি। কুমিল্লায় 400-র বেশি স্থাপনা উচ্ছেদ। শৃঙ্খলা ফেরাতে চলবে অভিযান। গোপালগঞ্জে খাল দখলের পরদিন মুক্ত করল প্রশাসন। জনপদের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো জরুরি টিকা। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 7,000 আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। 5 মাস 17 দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছি স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তারে দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে ওরা আমরা এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি। তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি এগুলোর সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরের জবাবে আরও বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথম ধাপে সারা দেশে টিকা পাবে 12 লাখ শিশু। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে এখনও স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়নি। সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে বাবা মায়ের উদ্বেগ, উৎকণ্ঠা। সারা দেশে হাজার হাজার শিশুরা। এবার সংসদেও হাম নিয়ে আলোচনা। নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চান বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য
আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রাদুর্ভাবের জন্য বিগত 2 সরকারের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে, ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানে একটি আলোচনা সভায় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হাম ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বের হয়ে আসবে। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। 49 দিনে মেজেলস হয় নাই। রাজধানীতে বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি। মানে হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। এ সময় শিক্ষার্থীদের মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরনো প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। মোট 19টি প্রকল্প উপস্থাপন হলেও 8টি পর্যালোচনা করেই শেষ হয় সভা। সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে 390 কোটি 84 লাখ টাকা এবং প্রকল্প ঋণ নেওয়া হবে 92 কোটি 59 লাখ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, আগের সরকারের সময়ে নেয়া 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার। আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা, জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়, এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে নতুন প্রকল্প হাতে নেবে সরকার। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। এগুলো বারবার মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে, যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের কিছু করার নেই। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। আলোচনায় থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়টি। নতুনভাবে গ্রহণ করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাম্পে তেল নিতে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছে না গ্রাহকের। বিভিন্ন জায়গায় তেল বিক্রি নিয়ে অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ আসছে। পাম্পের কর্মীদের সঙ্গে ঘটছে হাতাহাতির ঘটনাও। ফুয়েল কার্ড এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফিলিং স্টেশনে কাটছে ঘন্টার পর ঘন্টা। তেল নিতে গিয়ে এই ভোগান্তির যেন শেষ নেই গ্রাহকের।
রাজশাহীর বেশিরভাগ পাম্পেই দেয়া হচ্ছে না তেল। যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। একটি পাম্পে ভিআইপি লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেল নেয়ার কথা থাকলেও সাধারণ মানুষের তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটে হাতাহাতি। পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তোলেন গ্রাহকরা। যাদের গাড়িতে 3-4 লিটার তেল আছে ইতিমধ্যে, তারা দয়া করে লাইনে দাঁড়াবেন না। ঠাকুরগাঁওয়ে হ্যান্ড মাইক নিয়ে যানবাহন চালকদের নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাইকের কাগজপত্র ছাড়া কাউকে তেল দেয়া হবে না। যেসব মোটরসাইকেলে 3 লিটারের বেশি তেল ছিল তাদের লাইন থেকে বের করে দেয়া হয়। এদিকে 3 দিন বন্ধের পর হিলির একমাত্র ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের উপস্থিতিতে দেওয়া হয় পেট্রোল ও ডিজেল। তবে সরবরাহ নেই অকটেনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রয়োজন মতো তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। এত সিরিয়াল, তেল পাওয়া যাচ্ছে না। শুনতেছি পাম্প কর্তৃপক্ষ 300 টাকা করে তেল দিচ্ছে। যদি আরো একটু না বেশি দিত তাহলে এই ভোগান্তিটা কমে যেত। রাঙামাটিতে ভোগান্তি কমাতে ফুয়েল কার্ড চালুর দাবি জানান গ্রাহকরা। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। একজনের 2-3 বার করে নিয়ে নিচ্ছে, এমনও হয়। সেক্ষেত্রে আমাদের ফুয়েল কার্ডে যদি চালু হয় ওখানে রেকর্ড থাকবে। কার্ডটা যদি হয়, তেলটা টাইম মতন যদি পাই, আমাদেরও কাজ বাজ আছে। প্রতিটি উপজেলায় গেলে 40 লিটার 50 লিটার তেল লাগে, কিন্তু আমাদের এখানে পাচ্ছে যে 20 লিটার 30 লিটার। জামালপুরের ইসলামপুরের একটি পাম্পে তেল না পেয়ে গাছের গুড়ি ফেলে দেয়ানগঞ্জ জামালপুর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অবরোধ তুলে নেওয়া হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি। চাঁদপুর ও গাজীপুরে অভিযান, 2 দোকানকে 3.5 লাখ টাকা অর্থদণ্ড। গাইবান্ধায় অবৈধ ব্যাটারি কারখানা মালিককে জরিমানা। চলতি বছর পদ্মা নদীর অববাহিকায় শুরু হতে যাচ্ছে ব্যারেজ তৈরির কাজ। এরই মধ্যে সমীক্ষা শেষ হয়েছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন পাশ হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2026। এর ফলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে বাধা দূর হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের শুরুতেই সংসদ সদস্যদের নোটিশের ওপর 30 মিনিট আলোচনা হয়। পদ্মা ব্যারেজ প্রকল্পটি এরপর পাবনা 5 আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস পদ্মা ব্যারেজ প্রকল্পের অগ্রগতি জানতে চান। জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, এরই মধ্যে সমীক্ষা শেষ হয়েছে। প্রায় 35,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ চলতি বছরই শুরু করতে চায় সরকার। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। মিলবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলার 120টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি 19টি জেলার পর আরও 5টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। বরিশাল 3 আসনের সংসদ সদস্য নিজ এলাকার সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন। যথাশীঘ্র সম্ভব তার এই সমস্যার সমাধান করব। এরপর আসরের নামাজের বিরতিতে কার্য উপদেষ্টা পরিষদের বৈঠকের কারণে নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর সংসদ আবার শুরু হয়। আমাদের যে কন্টিনিউয়াস অর্থমন্ত্রী টেবিলে উপস্থাপন করেন বাজেটের অগ্রগতি। এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। পাশ হয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল 2026। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে বাধা রইল না। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা। রূপল, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে 7,000 হেক্টর জমির বোরো ধান। হবিগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 500 হেক্টর জমি। হঠাৎ এমন দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হাশিম দেখার হাওরের 24 বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। 15 দিন পরে ধান কেটে গোলায় তোলার কথা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেত। কয়েক আল মনে করেন আপনার নষ্ট হয়ে গেছে,
এই সব তুলে গেছে, কোনো কোনো জায়গার মাঝে মনে করি যে গলা পানি করা সম্ভব না। একই অবস্থা সদর উপজেলা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার 10টি হাওরের কয়েক হাজার কৃষকের। আশা ওরা বান আছে না, এই বান্ডার লাগি, এই বান্ডার যদি সুইচ করি তো বা এই লাভার মানে তো ঠিক আছে। এদিকে হবিগঞ্জে কয়েকদিনে টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরের বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় কৃষকরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। হুগলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। ধানটা হইলে থেকে আমরা মানুষের একটা আয় করি খাই, এটা আমরা পারতাছি না। দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তানজিল হাসনাত, সময় সংবাদ। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে বুড়িচং নিমসার বাজার এলাকায় শুরু হওয়া অভিযানে প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক বিভাগ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া। গোপালগঞ্জে দখলের মাত্র 24 ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে কুশলা খাল দখলমুক্ত করেছে প্রশাসন। দুপুরে অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, প্রায় 10 গ্রামের মানুষের সেচ সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রবাহমান কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার। জনপদের সময় আরও থাকছে। তৈরি হচ্ছে মাটির নানা তৈজসপত্র। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা। শিল্পের প্রসারে আর্থিক সহায়তার দাবি। বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলামকে তলব করেছেন কুমিল্লার আদালত। মামলার তদন্তের অগ্রগতি জানতে আদালতের নির্দেশে আজ তাকে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনের আদালতে শুনানিকালে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে 3 জনের ডিএনএ পরীক্ষার রিপোর্ট গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, যা তদন্তে নতুন অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি। বর্তমান সরকারের আমলে এ মামলার বিচার সম্পূর্ণ এবং দোষীদের শাস্তি চান তনুর বাবা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচারটা চাই, সঠিক বিচারটা জামার করে। আমার বিচারটা হয় নাই, আজ 10 বছর আমার বিচারটা করে নাই, কোনো আইনের সংস্থায় আমি পাই নাই। বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাজীপুর ও চাঁদপুরে 2টি প্রতিষ্ঠানকে মোট 3.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে গাইবান্ধায় সীসা গলিয়ে পরিবেশ দূষণের অভিযোগে ব্যাটারি তৈরির কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে পাইকারি ও খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে তৎপর প্রশাসন। বাড়তি দামে বিক্রির তথ্য পেলে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযোগের প্রমাণ পাওয়ায় বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে, তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুতের নথি দেখাতে না পারায় চাঁদপুর শহরে এলপিজি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মেহেক মেডিসিনকে 15,000 টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের অভিযোগে মিঠাই বাড়ির নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 5,000 টাকা।
এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে সীসা গলিয়ে পরিবেশ দূষণের অভিযোগে আদর্শ ব্যাটারি হাউসকে 2 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই হয়েছে 10টি ঘর, সব হারিয়ে নিঃস্ব 30টি পরিবার। বিকেলে জেলা শহরের শ্মশানঘাট এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের 9টি বসত ঘরে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তীব্রতা বাড়লে জানানো হয় ফায়ার স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। এখানকার তৈরি মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশেও। মৃৎশিল্পীরা বলছেন আর্থিকভাবে সহায়তা পেলে শিল্পের প্রসার ঘটবে। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সুনিপুণ হাতের ছোঁয়ায় মৃৎশিল্পীরা তৈরি করছেন এক একটি তৈজসপত্র। বাংলা নববর্ষ সামনে রেখে পটুয়াখালীর কুমারপাড়ায় এখন ব্যস্ততা। মাটি সংগ্রহ থেকে শুরু করে পোড়ানো ও রং করা, পুরো প্রক্রিয়ায় রয়েছে শ্রম ও দক্ষতার মেলবন্ধন। একসময় মাটি দিয়ে খেলনাসহ অল্প কয়েক ধরনের সামগ্রী তৈরি করতেন বাউফলের পালপাড়ার কুমাররা। তবে এখন তৈরি হচ্ছে ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য চলে যায় ঢাকার বিভিন্ন বিপণী বিতানে। পাইকারিভাবে 20 থেকে 500 টাকায় বিক্রি করা হয় এখানকার উৎপাদিত এক একটি পণ্য। কয়েক বছর ধরে এই পালপাড়ার পণ্য হচ্ছে রপ্তানিও। আমরা মাটির তৈরি যাবতীয় খেলনা, ঘোড়া পুতুল, টেরাকোটার যাবতীয় মালামাল তৈরি করে থাকি। এখান থেকে যে বেতন দেয় সেটা দিয়ে আমার সংসার চলে। শুধু বর্ষবরণ নয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি পণ্যের। তবে মাটি সহ অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদনে বাড়ছে খরচ। পহেলা বৈশাখ উপলক্ষে মালের একটু চাহিদা আছে বেশি। আমরা ডিনার সেটের মাল তৈরি করি এবং আমাদের চাহিদা প্রচুর চাহিদা। অল্প সুদে দীর্ঘমেয়াদী যদি লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা আর একটু আধুনিকতার দিকে নিয়ে যেতে পারবো। আর্থিকভাবে সহায়তা পেলে ঐতিহ্যবাহী শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান কুমাররা। যদি আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় এই মালগুলি সাপ্লাই দিতে পারি, আমাদের আর্থিক এবং আমাদের শ্রমিক সবাই মিলে আমরা এটা আরও ভালো থাকব। বাউফলের পালপাড়ায় মৃৎশিল্পের সঙ্গে জড়িত অর্ধশত পরিবার। সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরো শরীর বইরা গেছে গা, এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। সর্দি এগুলোর হচ্ছে সিমটম ছিল। ওর পেটের দিক দিয়ে হচ্ছে কি বুকের দিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। হামের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান। প্রাদুর্ভাবের জন্য আওয়ামী অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন। 1300-এর বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণের কমিটি। অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। এবং জলমগ্ন হাওড়ে কৃষকের কান্না। সুনামগঞ্জ, হবিগঞ্জে পানির নিচে 7,500 হেক্টর জমির আধা পাকা ধান। আকস্মিক দুর্যোগে দিশেহারা চাষিরা। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রোজা। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।